আপনি কি কখনো ভেবেছেন আমরা যাকে জানা বলি সেটা আসলে কি? আমরা দেখি, অনুভব করি, চিন্তা করি, কিন্তু এই অভিজ্ঞতাগুলো কি সত্যিই আমাদের সত্যের কাছে নিয়ে যায়, নাকি এগুলো কেবল আমাদের মনেরই তৈরি কোনো কাঠামো? এই প্রশ্নের গভীরে প্রবেশ করেছেন জার্মান দার্শনিক ফ্রেডরিক হেগেল তার বিখ্যাত কাজ ফিনোমিনোলজি অব স্পিরিটে। এই বইটি কোনো সাধারণ দার্শনিক আলোচনা নয়, এটি একটি যাত্রা। মানুষের চেতনা কিভাবে ধাপে ধাপে বিকশিত হয়, কিভাবে সে নিজেকে, বিশ্বকে এবং শেষ পর্যন্ত সত্যকে বুঝতে শেখে, তার একটি জটিল কিন্তু গভীর বিশ্লেষণ। রবার্ট স্টার্ন তার হেগেলস ফিনোমিনোলজি অব স্পিরিট বইয়ে এই কঠিন ধারণাগুলোকে বিশ্লেষণ করেছেন পরিষ্কার কাঠামোগতভাবে, যাতে আমরা বুঝতে পারি হেগেল আসলে কি বলতে চেয়েছিলেন। এই পুরো যাত্রায় আপনি দেখবেন সেন্স থেকে সেলফ, সেলফ থেকে রিজন, রিজন থেকে স্পিরিট, এবং শেষ পর্যন্ত এক অবস্থায় পৌঁছানো যেখানে জ্ঞান নিজেকেই চিনতে পারে। এটি শুধু দর্শন নয়, এটি মানুষের চিন্তার বিবর্তনের গল্প। তাহলে চলুন এই বৌদ্ধিক যাত্রা শুরু করি এবং খুঁজে দেখি সত্য আসলে কোথায়, আর আমরা সেটিকে কিভাবে জানতে পারি। চ্যাপ্টার 1, দ্য ফিনোমিনোলজি ইন কনটেক্সট। হেগেলকে বুঝতে গেলে শুধু তার বই পড়লেই হয় না, বোঝা দরকার তিনি কোন সময়ে চিন্তা করেছিলেন। কারণ তিনি কোনো দার্শনিক শূন্যে দাঁড়িয়ে ভাবেন না, তার চিন্তা গড়ে ওঠে তার সময়, সমাজ এবং আগের দর্শনের ভেতর দিয়ে। হেগেল ছিলেন এক সময়ের চিন্তাবিদ যখন ইউরোপে এনলাইটমেন্ট এর প্রভাব, বিজ্ঞান ও যুক্তির উত্থান এবং ইমানুয়েল কান্টের বিপ্লবী দর্শন মানুষের চিন্তাকে বদলে দিচ্ছিল। কান্ট দেখিয়েছিলেন আমরা বাস্তবতাকে সরাসরি জানি না, বরং আমাদের মনের কাঠামোর মাধ্যমে জানি। কিন্তু হেগেল এখানে থামেননি, তিনি প্রশ্ন তুললেন, এই জানা প্রক্রিয়াটাই যদি আমরা অনুসরণ করি তাহলে কি আমরা সত্যের কাছে পৌঁছাতে পারি? এই প্রশ্নের উত্তর খোঁজার জন্যই তিনি লিখলেন ফিনোমিনোলজি অব স্পিরিট। এখন প্রশ্ন, এই বইটি হেগেলের জীবনে কোথায় দাঁড়ায়? এটি তার প্রথম বড় কাজ এবং তার পুরো দর্শন, যাকে আমরা বলি হেগেলস সিস্টেম, তার একটি প্রবেশদ্বার। এই সিস্টেমের মূল ধারণা হলো অ্যাবসোলিউট আইডিয়ালিজম, অর্থাৎ বাস্তবতা এবং চিন্তা আলাদা নয়, বরং তারা একটি গতিশীল প্রক্রিয়ার অংশ। এখানে স্পিরিট বলতে কোনো অতিপ্রাকৃত সত্তা বোঝানো হচ্ছে না, বরং মানুষের চেতনা, ইতিহাস, সমাজ সব কিছুর সম্মিলিত বিকাশ। এই পুরো প্রক্রিয়াটি বোঝার জন্য ফিনোমিনোলজি একটি বিশেষ ভূমিকা পালন করে। এটি কোনো সরাসরি তত্ত্ব নয়, এটি একটি জার্নি অফ কনসাসনেস, একটি পথ যেখানে চেতনা নিজেকে পরীক্ষা করে, ভুল করে, সংশোধন করে এবং ধাপে ধাপে উন্নত হয়। এই যাত্রার পদ্ধতি হলো ডায়ালেকটিক। একটি ধারণা আসে, তার ভেতরে দ্বন্দ্ব তৈরি হয় এবং সেই দ্বন্দ্ব থেকে একটি নতুন উন্নত ধারণা জন্ম নেয়। এটি স্থির নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। হেগেলের বইয়ের শুরুতেই প্রিফেস এবং ইন্ট্রোডাকশানে এই পদ্ধতির ইঙ্গিত পাওয়া যায়। তিনি স্পষ্ট করে দেন, সত্য কোনো স্থির বস্তু নয় যাকে আমরা একবারে পেয়ে যাব, বরং সত্য হলো একটি প্রক্রিয়া যেখানে জানা মানে ধাপে ধাপে নিজেকে সংশোধন করা। এই অধ্যায়ের শেষে একটি বিষয় পরিষ্কার, হেগেলের দর্শন বুঝতে গেলে আমাদের প্রস্তুত থাকতে হবে একটি যাত্রার জন্য, যেখানে নিশ্চিততা বারবার ভাঙবে এবং নতুনভাবে গড়ে উঠবে। কারণ এখানে শুধু লক্ষ্য উত্তর খোঁজা নয়, বরং বোঝা আমরা কিভাবে প্রশ্ন করি এবং কিভাবে সেই প্রশ্ন আমাদের চিন্তাকে বদলে দেয়। চ্যাপ্টার 2, দ্য ডায়ালেকটিক অব দ্য অবজেক্ট। এখন শুরু হচ্ছে হেগেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ যাত্রার প্রথম ধাপ, কনসাসনেস এবং অবজেক্টের সম্পর্ক। অর্থাৎ আমরা যে জগৎটাকে দেখি সেটাকে আমরা কিভাবে জানি। এই অধ্যায়ে হেগেল দেখান আমাদের জানা প্রক্রিয়াটি যতটা সরল মনে হয় আসলে ততটা নয়। প্রথম ধাপ, সেন্স সার্টেইনটি। এখানে মনে হয় সবচেয়ে নিশ্চিত জ্ঞান হলো সরাসরি অভিজ্ঞতা। আমি যা দেখছি, যা স্পর্শ করছি, সেটাই তো সবচেয়ে সত্য, তাই না? কিন্তু হেগেল দেখান এখানেই সমস্যা।
যখন আপনি বলবেন এখন, এখানে, এই জিনিস, এই শব্দগুলো খুবই সাধারণ। এখন এক মুহূর্ত পর এখন থাকে না, এখানে বদলে যায় আপনার অবস্থান অনুযায়ী। অর্থাৎ যা আমরা সবচেয়ে নিশ্চিত ভাবছিলাম তা আসলে খুবই অনির্দিষ্ট। এরপর আসে পারসেপশন। এখানে আমরা বস্তুটিকে শুধু এই বলে দেখি না, বরং তার গুণাবলী দেখি, রং, আকার, ওজন। এতে মনে হয় আমরা এখন আরও পরিষ্কারভাবে জিনিসটিকে বুঝেছি। কিন্তু এখানেও দ্বন্দ্ব তৈরি হয়। একটি বস্তু একই সাথে অনেক গুণ বহন করে, কিন্তু এই গুণগুলো কি আলাদা নাকি একটি ঐক্যের অংশ? যদি আলাদা হয় তাহলে বস্তুটি ভেঙে যায়, আর যদি এক হয় তাহলে এই ভিন্নতা কোথা থেকে আসে? এরপর ফোর্স অ্যান্ড দ্য আন্ডারস্ট্যান্ডিং। এখানে আমরা চেষ্টা করি দেখা জিনিসের পেছনের অদৃশ্য কাঠামো বুঝতে। আমরা বলি বস্তুর আচরণের পেছনে ফোর্স আছে, একটি নিয়ম, একটি লুকানো বাস্তবতা। এটা অনেকটা বিজ্ঞানের মতো, যেখানে আমরা অবজারভেবল জিনিস থেকে অদৃশ্য নিয়ম অনুমান করি। কিন্তু এখানেও সমস্যা। এই ফোর্স কি সত্যি বাস্তব, নাকি এটি শুধু আমাদের ব্যাখ্যার একটি উপায়? অর্থাৎ আমরা কি সত্যি জিনিসটিকে জানছি, নাকি শুধু আমাদের মনের কাঠামো আরোপ করছি? এই সব ধাপের মধ্য দিয়ে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে। কনসাসনেস বুঝতে শুরু করে সমস্যাটা শুধু অবজেক্টে নয়, সমস্যা তার নিজের মধ্যেও। অর্থাৎ জানা মানে শুধু বইয়ের জগৎকে দেখা নয়, এটি নিজেকেও বোঝা। এবং এখান থেকে শুরু হয় একটি নতুন ধাপ, সেলফ কনসাসনেস। এই অধ্যায়ের মূল শিক্ষা হলো, আমরা প্রথমে ভাবি জ্ঞান মানে অবজেক্টকে সরাসরি ধরা, কিন্তু ধীরে ধীরে বুঝি এই প্রক্রিয়াটি অনেক বেশি জটিল। কারণ আমরা যা জানি তা শুধু বাইরের জিনিস নয়, এটি আমাদের শেখার পদ্ধতির সাথেও জড়িত। আর এই উপলব্ধি আমাদের নিয়ে যায় পরবর্তী ধাপে, যেখানে কনসাসনেস নিজেকেই প্রশ্ন করতে শুরু করে। চ্যাপ্টার 3, দ্য ডায়ালেকটিক অব দ্য সাবজেক্ট। এখন পর্যন্ত আমরা দেখেছি কনসাসনেস কিভাবে অবজেক্টকে জানার চেষ্টা করে, কিন্তু একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে। চেতনা বুঝতে পারে সমস্যা শুধু বাইরের জগতে নয়, সমস্যা তার নিজের মধ্যেও। এবং এখান থেকে শুরু হয় দ্য ডায়ালেকটিক অব দ্য সাবজেক্ট, অর্থাৎ সেলফ কনসাসনেস এর যাত্রা। প্রথম প্রশ্ন, নিজেকে আমি বলা মানে কি? সেলফ কনসাসনেস শুধু জানে না, সে জানে যে সে জানে। কিন্তু এই সেলফ কনসাসনেস এর একটি মৌলিক চাহিদা আছে, রিকগনিশন। অর্থাৎ সে চায় অন্য কেউ তাকে স্বীকৃতি দিক। এবং এখানে আসে হেগেলের বিখ্যাত বিশ্লেষণ, মাস্টারশিপ অ্যান্ড সার্ভিটিউড। দুটি সেলফ কনসাসনেস মুখোমুখি হয়, প্রতিটি চায় অন্যটি তাকে স্বীকৃতি দিক। এই সংঘর্ষ থেকে তৈরি হয় একটি অসম সম্পর্ক। একজন হয়ে যায় মাস্টার, আরেকজন স্লেভ। মাস্টার মনে করে সে স্বাধীন, স্লেভ বাধ্য, নির্ভরশীল। কিন্তু হেগেল দেখান এই সম্পর্কটা যতটা সহজ মনে হয় ততটা নয়। স্লেভ তার কাজের মাধ্যমে বিশ্বকে পরিবর্তন করে এবং সেই প্রক্রিয়ায় নিজেকে গড়ে তোলে। অন্যদিকে মাস্টার স্লেভ এর ওপর নির্ভরশীল হয়ে পড়ে। অর্থাৎ যাকে দুর্বল মনে করা হচ্ছিল সেই ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে। এরপর আসে স্টোইসিজম। এখানে সেলফ কনসাসনেস বাহ্যিক জগৎ থেকে নিজেকে আলাদা করে। সে বলে আমি আমার চিন্তায় স্বাধীন, কিন্তু এই স্বাধীনতা আংশিক, কারণ বাস্তব জগৎ তখনও রয়ে গেছে। তারপর স্কেপটিসিজম। এখানে সব কিছু নিয়ে সন্দেহ শুরু হয়, কোনো কিছুই নিশ্চিত নয়। এটি একটি শক্তিশালী অবস্থান, কারণ এটি সব দাবি ভেঙে দেয়। কিন্তু এখানেও সমস্যা, যদি সব কিছু সন্দেহজনক হয় তাহলে এই সন্দেহ নিজেও কি নিশ্চিত? সবশেষে আসে আনহ্যাপি কনসাসনেস। এটি একটি গভীর দ্বন্দ্বের অবস্থা। একদিকে মানুষ নিজেকে সীমাবদ্ধ, অসম্পূর্ণ মনে করে, অন্যদিকে সে একটি পরিপূর্ণ অসীম আদর্শের দিকে তাকায়। অর্থাৎ নিজের ভেতরেই একটি বিভাজন তৈরি হয়। সে যা আর সে যা হতে চায়, এই দুইয়ের মধ্যে ফাঁক তৈরি হয় এবং এই ফাঁকই তাকে আনহ্যাপি করে তোলে। এই অধ্যায়ের শেষে একটি বিষয় পরিষ্কার, সেলফ কনসাসনেস একটি স্থির অবস্থা নয়, এটি একটি সংগ্রাম।
স্বীকৃতির জন্য, স্বাধীনতার জন্য এবং নিজের সাথে সামঞ্জস্যের জন্য। আমরা অন্যদের মাধ্যমে নিজেকে জানি, কিন্তু সেই সম্পর্কই আবার দ্বন্দ্ব তৈরি করে। এই দ্বন্দ্বের মধ্য দিয়েই চেতনা আরও উন্নত হয়, আর এই যাত্রায় আমাদের নিয়ে যাবে পরবর্তী ধাপে, রিজন, যেখানে সেলফ কনসাসনেস চেষ্টা করবে নিজেকে এবং বিশ্বকে একসাথে বুঝতে। চ্যাপ্টার 4, দ্য ডায়ালেকটিক অফ রিজন। এখন আমরা এমন এক ধাপে পৌঁছাই যেখানে সেলফ কনসাসনেস আর শুধু নিজেকে নিয়ে ব্যস্ত নয়, সে এখন বিশ্বাস করতে শুরু করে তার চিন্তায় বাস্তবতাকে বুঝতে সক্ষম। এবং এখান থেকে শুরু হয় দ্য ডায়ালেকটিক অফ রিজন। প্রথমে আসে রেশনালিজম অ্যান্ড আইডিয়ালিজম। এখানে ধারণা হলো বাস্তবতা কোনো অচেনা আলাদা কিছু নয়, বরং যা যুক্তিগত সেটাই বাস্তব, আর যা বাস্তব সেটাই যুক্তিগত। অর্থাৎ মাইন্ড এবং ওয়ার্ল্ডের মধ্যে একটি গভীর সম্পর্ক আছে, কিন্তু এই বিশ্বাস কি সত্যি টিকে? এরপর অবজার্ভিং রিজন। এখানে রিজন চেষ্টা করে বিশ্বকে অবজার্ভ করে বুঝতে। এটি অনেকটা বিজ্ঞানীর মতো, প্রকৃতি, জীববিজ্ঞান, মন সব কিছু বিশ্লেষণ করে। কিন্তু সমস্যা হলো, যখন আমরা শুধু পর্যবেক্ষণ করি তখন আমরা জিনিসগুলোকে অবজেক্ট হিসেবে দেখি। কিন্তু মানুষ কি শুধু একটি অবজেক্ট? চেতনা কি শুধু পর্যবেক্ষণের বিষয়? এই সীমাবদ্ধতা রিজনকে সামনে এগোতে বাধ্য করে। এরপর আসে অ্যাক্টিভ রিজন। এখানে রিজন শুধু দেখছে না, সে কাজ করছে, বিশ্বকে পরিবর্তন করার চেষ্টা করছে। অর্থাৎ সে বাস্তবতার ভেতরে নিজেকে খুঁজে পেতে চায়। কিন্তু এখানেও দ্বন্দ্ব। যখন আমি বিশ্বকে বদলাতে চাই তখন কি আমার ইচ্ছা বাস্তবতার ওপর চাপিয়ে দিচ্ছি, নাকি আমি সত্যিই বাস্তবতাকে বুঝছি? এরপর প্র্যাকটিক্যাল রিজন। এখানে রিজন নৈতিকতার দিকে এগিয়ে যায়। সে প্রশ্ন করে, আমার কি করা উচিত? এখানে ব্যক্তি নিজেকে একটি নৈতিক সত্তা হিসেবে দেখে। সে সিদ্ধান্ত নেয়, দায়িত্ব গ্রহণ করে। কিন্তু এখানেও একটু সমস্যা। আমার ব্যক্তিগত নৈতিকতা এবং সমাজের নৈতিকতা সবসময় কি এক? যদি সংঘর্ষ হয়, কোনটি সঠিক? এই পুরো অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। রিজন শুরুতে আত্মবিশ্বাসী, সে মনে করে সে সব কিছু বুঝতে পারবে। কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারে বাস্তবতা এতটা সরল নয়। শুধু পর্যবেক্ষণ যথেষ্ট নয়, শুধু কাজ করাও যথেষ্ট নয়, শুধু ব্যক্তিগত নৈতিকতাও যথেষ্ট নয়। অর্থাৎ রিজন সম্পূর্ণ একা নয়। এবং এখান থেকেই শুরু হয় একটি নতুন উপলব্ধি। ব্যক্তি একা নয়, সে একটি বৃহত্তর কাঠামোর অংশ, সমাজ, সংস্কৃতি, ইতিহাস। আর এই উপলব্ধি আমাদের নিয়ে যায় পরবর্তী ধাপে, স্পিরিট। এই অধ্যায়ের মূল শিক্ষা হলো, রিজন আমাদের অনেক দূরে নিয়ে যায়, কিন্তু এটি শেষ গন্তব্য নয়। কারণ সত্য শুধু চিন্তার মধ্যে নয়, এটি মানুষের পারস্পরিক সম্পর্ক, সমাজ এবং ইতিহাসের মধ্যেও গড়ে ওঠে। আর সেই জায়গাতেই হেগেল আমাদের পরবর্তী ধাপে নিয়ে যান। চ্যাপ্টার 5, দ্য ডায়ালেকটিক অফ স্পিরিট। এখন আমরা হেগেলের দর্শনের এক গুরুত্বপূর্ণ মোড়ে পৌঁছাই, যেখানে ব্যক্তি আর একা নয়। সে এখন বুঝতে শুরু করে তার চিন্তা, তার পরিচয়, তার নৈতিকতা সব কিছুই গড়ে ওঠে একটি বৃহত্তর কাঠামোর মধ্যে। এই ধাপটাই হলো দ্য ডায়ালেকটিক অফ স্পিরিট। এখানে স্পিরিট বলতে কোনো অতিপ্রাকৃত কিছু বোঝানো হচ্ছে না। এটি হলো মানুষের সম্মিলিত জীবন, সমাজ, সংস্কৃতি, ইতিহাস, যেখানে ব্যক্তিগত চেতনা নিজেকে খুঁজে পায়। প্রথম ধাপ, ট্রু স্পিরিট, এথিক্যাল লাইফ। এখানে ব্যক্তি এবং সমাজের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। পরিবার, সমাজ, রাষ্ট্র, এই কাঠামোর ভেতরেই ব্যক্তি তার ভূমিকা খুঁজে পায়। নৈতিকতা এখানে কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এটি একটি জীবন্ত সামাজিক বাস্তবতা। অর্থাৎ আপনি যা করেন তা শুধু আপনার জন্য নয়, এটি একটি বৃহত্তর নৈতিক ব্যবস্থার অংশ। কিন্তু এই ঐক্য চিরস্থায়ী নয়। এরপর আসে সেলফ অ্যালিয়েন্টেড স্পিরিট, কালচার। এখানে ঐক্য ভেঙে যায়, ব্যক্তি এবং সমাজের মধ্যে দূরত্ব তৈরি হয়। মানুষ নিজেকে তার সমাজ থেকে বিচ্ছিন্ন মনে করতে শুরু করে। সংস্কৃতি, রাজনীতি, ক্ষমতা, এসবের মধ্যে দ্বন্দ্ব, সংঘর্ষ দেখা যায়।
এটি একটি অ্যালিনেশন এর অবস্থা, যেখানে মানুষ নিজের তৈরি জগতের মধ্যেই নিজেকে অচেনা মনে করে। কিন্তু এই বিচ্ছিন্নতাও একটি প্রয়োজনীয় ধাপ, কারণ এখানেই প্রশ্ন, সমালোচনা এবং পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়। সবশেষে স্পিরিট, দ্যাট ইজ সার্টেইন অফ ইটসেলফ, মোরালিটি। এখানে ব্যক্তি আবার নিজেকে খুঁজে পায়, কিন্তু এবার ভিন্নভাবে। সে এখন নিজের বিবেক, নিজের নৈতিক সিদ্ধান্তকে গুরুত্ব দেয়। অর্থাৎ নৈতিকতা আর শুধু সামাজিক নিয়ম নয়, এটি ব্যক্তির অভ্যন্তরীণ বিশ্বাস। কিন্তু এখানেও সমস্যা। যদি প্রত্যেকে নিজের বিবেক অনুযায়ী চলে, তাহলে কি একটি সাধারণ নৈতিক কাঠামো সম্ভব? অর্থাৎ ব্যক্তিগত নৈতিকতা এবং সামাজিক নৈতিকতার মধ্যে আবার একটি টানাপোড়েন তৈরি হয়। এই অধ্যায়ে হেগেল একটি গভীর সত্য দেখান। মানুষ একা নয়, তার পরিচয়, তার নৈতিকতা, তার চিন্তা সব কিছুই গড়ে ওঠে অন্যদের সাথে সম্পর্কের মাধ্যমে। কিন্তু সেই সম্পর্কই আবার দ্বন্দ্ব তৈরি করে। ঐক্য, বিচ্ছিন্নতা, পুনর্মিলন, এই ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়েই স্পিরিট নিজেকে বিকাশিত করে। এই অধ্যায়ের শেষে একটি বিষয় পরিষ্কার: সত্য শুধু ব্যক্তির মধ্যে নয়, শুধু চিন্তার মধ্যেও নয়। সত্য গড়ে ওঠে মানুষের সম্মিলিত জীবনের ভেতর দিয়ে। আর এই সামাজিক ও ঐতিহাসিক প্রক্রিয়াই হেগেলের দর্শনের কেন্দ্র। এবং এখান থেকেই আমরা এগিয়ে যাব আরও গভীরে, যেখানে স্পিরিট নিজেকে প্রকাশ করবে আরও প্রতীকী ও ধারণাগত রূপে, রিলিজিয়ান এর মাধ্যমে। চ্যাপ্টার 6, দ্য ডায়ালেকটিক অফ রিলিজিয়ন। এখন আমরা এমন এক স্তরে পৌঁছাই যেখানে স্পিরিট নিজেকে সরাসরি যুক্তির ভাষায় নয়, বরং প্রতীক, কল্পনা এবং অনুভূতির মাধ্যমে প্রকাশ করে। এই ধাপটাই হলো দ্য ডায়ালেকটিক অফ রিলিজিয়ন। এখানে ধর্মকে দেখা হচ্ছে না অন্ধবিশ্বাস হিসেবে, বরং একটি গুরুত্বপূর্ণ পর্যায় হিসেবে, যেখানে মানুষ সত্যকে বুঝতে চায়, কিন্তু এখনও তা সম্পূর্ণ ধারণাগতভাবে ধরতে পারে না। প্রথম ধাপ, ন্যাচারাল রিলিজিয়ন। এখানে মানুষ প্রকৃতির মধ্যেই ঈশ্বরকে খুঁজে পায়। সূর্য, আকাশ, আগুন, প্রাকৃতিক শক্তিগুলোই হয়ে ওঠে পূজার বস্তু। এটি একটি প্রাথমিক ধাপ, যেখানে মানুষ এখনও নিজেকে প্রকৃতি থেকে আলাদা দেখতে পারে না। অর্থাৎ সে সত্যকে অনুভব করে, কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারে না। এরপর রিলিজিয়ন ইন ফ্রন্ট অফ আর্ট। এখানে ধর্ম আরও উন্নত হয় প্রতীক এবং রূপের মাধ্যমে। মূর্তি, চিত্র, কাহিনী এসবের মাধ্যমে মানুষ তার ধারণাকে প্রকাশ করে। এটি শুধু অনুভূতি নয়, এখানে চিন্তার একটি রূপ দেখা যায়। কিন্তু সমস্যা হলো এই প্রকাশ এখনও প্রতীকী, অর্থাৎ সত্যকে সরাসরি ধারণ করা যাচ্ছে না, এটি রূপের মধ্যে সীমাবদ্ধ। সবশেষে রিভিলড রিলিজিয়ন। এখানে ধর্ম আরও গভীর ও ধারণাগত হয়ে ওঠে। মানুষ এখন চেষ্টা করে ঈশ্বর এবং মানুষের সম্পর্ককে আরও স্পষ্টভাবে বুঝতে। এই স্তরে সাবজেক্ট এবং অবজেক্টের সম্পর্ক একটি নতুনভাবে প্রকাশ পায়। কিন্তু এখানেও একটি সীমা আছে। ধর্ম এখনও সম্পূর্ণ কনসেপচুয়াল নয়, এটি এখনও বিশ্বাস, প্রতীক এবং আংশিক বোঝাপড়ার মধ্যে সীমাবদ্ধ। এই অধ্যায়ের মূল ধারণা হলো ধর্ম সত্যের একটি প্রকাশ, কিন্তু এটি চূড়ান্ত নয়। এটি একটি মধ্যবর্তী ধাপ। এখানে স্পিরিট নিজেকে চিনতে চায়, কিন্তু এখনও সম্পূর্ণভাবে তা করতে পারে না। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে: ধর্ম এবং দর্শনের মধ্যে পার্থক্য। ধর্ম সত্যকে দেখায়, কিন্তু প্রতীক ও কাহিনীর মাধ্যমে। দর্শন সত্যকে বোঝে ধারণা ও যুক্তির মাধ্যমে। অর্থাৎ ধর্ম একটি রিপ্রেজেন্টেশন, আর দর্শন একটি কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। এই অধ্যায়ের শেষে একটি বিষয় পরিষ্কার: ধর্মকে হেগেল বাতিল করেন না, বরং তিনি দেখান এটি একটি প্রয়োজনীয় ধাপ, কিন্তু এটি শেষ নয়। কারণ সত্যকে সম্পূর্ণ বুঝতে হলে আমাদের যেতে হবে আরও এক ধাপ এগিয়ে, যেখানে স্পিরিট নিজেকে চিনবে পরিষ্কার যুক্তিনির্ভর ধারণার মাধ্যমে। আর সেই ধাপটাই হলো ফিলোসফি। চ্যাপ্টার 7, ফিলোসফি অ্যাজ ডায়ালেকটিক। এতক্ষণে আমরা একটি দীর্ঘ যাত্রার শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। সেন্স, সেলফ, রিজন, স্পিরিট, রিলিজিয়ন, প্রতিটি ধাপ অতিক্রম করে। এখন প্রশ্ন:
এই পুরো প্রক্রিয়ার শেষ কোথায়? এই অধ্যায়ে হেগেল আমাদের নিয়ে যান সেই চূড়ান্ত অবস্থায়, ফিলোসফি অ্যাজ ডায়ালেকটিক, এবং তার সর্বোচ্চ রূপ অ্যাবসোলিউট নোয়িং। এখানে একটি মৌলিক পরিবর্তন ঘটে। এখন আর কনসাসনেস বাইরে কিছু খুঁজছে না। সে বুঝতে পারে যা কিছু সে জানে তা তার নিজেরই একটি প্রক্রিয়া, অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট দুটোই একে অপর থেকে আলাদা নয়। জানা মানে আর বাইরের কিছু ধরার চেষ্টা নয়, বরং বোঝা এই পুরো জানার প্রক্রিয়াটাই কিভাবে কাজ করে। এই অবস্থাকে বলা হয় অ্যাবসোলিউট নোয়িং। এটি এমন কোনো সব কিছু জানার অবস্থা নয় যেখানে আপনি প্রতিটি তথ্য জানবেন, বরং এটি এমন একটি উপলব্ধি যেখানে আপনি বুঝতে পারেন সত্য কোনো স্থির বস্তু নয়, এটি একটি ডায়নামিক প্রসেস, এবং এই প্রক্রিয়াটাই ডায়ালেকটিক। এখানে ডায়ালেকটিকের প্রকৃত অর্থ পরিষ্কার হয়। এটি শুধু থিসিস, অ্যান্টিথিসিস, সিনথেসিস, কোনো যান্ত্রিক সূত্র নয়, বরং এটি এমন একটি চলমান গতি যেখানে একটি ধারণা নিজের মধ্যেই সীমা তৈরি করে এবং সেই সীমা অতিক্রম করে নতুন রূপে গড়ে ওঠে। অর্থাৎ দ্বন্দ্ব কোনো সমস্যা নয়, এটি উন্নতির মাধ্যম। এই ধাপে ফিলোসফি একটি বিশেষ ভূমিকা নেয়। ধর্ম যেখানে সত্যকে প্রতীক দিয়ে প্রকাশ করে, ফিলোসফি সেখানে সেই সত্যকে ধারণা ও যুক্তির মাধ্যমে স্পষ্ট করে। অর্থাৎ এখানে স্পিরিট নিজেকে সম্পূর্ণভাবে চিনতে পারে কোনো মধ্যস্থতা ছাড়াই। এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ দিক হলো এটি পুরো বইটির দিকে তাকায়। আমরা যেসব ধাপ পার হয়েছি, সেন্স সার্টেনটি থেকে শুরু করে রিলিজিয়ন পর্যন্ত, সব কিছুই এই এক প্রক্রিয়ার অংশ। এখন আমরা বুঝতে পারি প্রতিটি ধাপ প্রয়োজনীয় ছিল। ভুল, দ্বন্দ্ব, বিভ্রান্তি সবই এই যাত্রার অংশ। এই অধ্যায়ের শেষে একটি বিষয় পরিষ্কার, ফিলোসফি কোনো বাহ্যিক সত্য দেয় না, এটি আমাদের দেখায় সত্য কিভাবে গড়ে ওঠে, এবং সেই প্রক্রিয়াকে বোঝায় অ্যাবসোলিউট নোয়িং। এই যাত্রার শেষেই আমরা বুঝতে পারি সত্য কোনো গন্তব্য নয়, এটি একটি পথ, এবং সেই পথেই চিন্তা নিজেকে চিনে ফেলে। এই উপলব্ধি হেগেলের দর্শনের কেন্দ্রবিন্দু। প্রিয় শ্রোতা, এই দীর্ঘ যাত্রার শেষে একটি বিষয় হয়তো স্পষ্ট হয়ে উঠেছে। হেগেল আমাদের সরাসরি উত্তর দেন না, তিনি আমাদের দেখান কিভাবে চিন্তা করতে হয়। আমরা শুরু করেছিলাম একটি সরল অভিজ্ঞতা দিয়ে, আমি দেখি। তারপর ধাপে ধাপে আমরা দেখলাম দেখা থেকে বোঝা, বোঝা থেকে নিজেকে জানা, নিজেকে জানা থেকে সমাজ, ইতিহাস, এবং শেষ পর্যন্ত চিন্তা নিজেকেই চিনে ফেলা। এই পুরো যাত্রাটি একটি বিষয় প্রমাণ করে, জ্ঞান কোনো স্থির বস্তু নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। আমরা ভুল করি, দ্বন্দ্বে পড়ি, সন্দেহ করি, এবং ঠিক সেই কারণেই আমরা এগিয়ে যাই। হেগেলের সবচেয়ে বড় শিক্ষা সম্ভবত এখানেই, দ্বন্দ্বকে ভয় পাওয়ার কিছু নেই, কারণ দ্বন্দ্বই চিন্তার অগ্রগতির চালিকা শক্তি। আপনি যখন প্রশ্ন করেন, আপনি যখন নিশ্চিততাকে চ্যালেঞ্জ করেন, ঠিক তখনই আপনি এই যাত্রার অংশ হয়ে ওঠেন। এবং এই যাত্রা কখনো শেষ হয় না, কারণ সত্য কোনো শেষ বিন্দু নয়, এটি একটি নিরন্তর আনফোল্ডিং প্রসেস। শেষ করার আগে একটি প্রশ্ন, আপনি যা জানেন তা কি সত্যি আপনার জানা, নাকি এটি এমন একটি প্রক্রিয়ার অংশ যা এখনও চলমান? এই প্রশ্নটি যদি আপনার ভেতরে থেকে যায়, তাহলে এই যাত্রা সফল। প্রিয় শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চিন্তাশীল মানুষদের সাথে শেয়ার করুন, এবং এমন আরও গভীর বই বিশ্লেষণ শুনতে কথনিকাতে সাবস্ক্রাইব করুন। কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য লিখে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।